আজ শুক্রবার, জয়নাল সাহেবের ছুটির দিন, ছাত্র পড়াতে যেতে হবে না। তারপরেও তিনি ঠিক করলেন যাবেন, মনসুরের কাছ থেকে কিছু টাকা ধার করবেন। ছেলের বাড়িতে খালি হাতে উপস্থিত হওয়া ঠিক হবে না। বাচ্চা একটা মেয়ে আছে, তার জন্য কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত। শিশুকন্যাকে উপহার দেবার বিষয়ে নবীজির হাদিসও আছে। যে ব্যক্তি তার শিশুকন্যার জন্য উপহার নিয়ে যায়, সে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে খাদ্যদানের পুণ্য সঞ্চয় করে। জয়নাল সাহেব সকাল ৮টায় মনসুরের বাড়িতে উপস্থিত হয়ে শুনলেন, কিছুক্ষণ আগেই মনসুর তার ছেলে মেয়েদের নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছেন, আজ আর ফিরবেন না। তিনি হোটেলে ফিরে এলেন। অনেক চিন্তা ভাবনা করে হোটেলের ম্যানেজার কায়েস মিয়ার কাছে গেলেন, ধার হিসাবে ১০০ টাকা পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। কায়েস মিয়া গম্ভীর গলায় বলল, স্যারের হুকুম ছাড়া টাকা পয়সার লেনদেন আমার জন্য নিষেধ আছে। তিনি নিজের ঘরে এসে কি করেন কি করবেন সেটা ভাবতে বসলেন যে কি করা উচিত। হেঁটে হেঁটে রওনা দেবেন, যতক্ষণ পারবেন হাঁটবেন, তারপরে রিক্সা নিয়ে যাবেন। ছেলের বাসায় পৌঁছে মীরাকে বলবেন রিক্সা ভাড়াটা দিতে। সমস্যা হবে যদি মীরার কাছে রিক্সা ভাড়ার টাকা না থাকে। থাকবে নিশ্চয়ই, মেয়েদের কাছে গোপন কিছু টাকা সবসময়ই থাকে। তবে তিনি চেষ্টা করবেন হেঁটে হেঁটে যেতে, বিশ্রাম করতে করতে যাবেন, সমস্যা কি, সঙ্গে ছাতা থাকবে। বৃষ্টি বাদলার দিন, কখন বৃষ্টি নামবে তার নাই ঠিক, ছাতা একটা জোগাড় করতে হবে। তার নিজের ছাতা গত বছর বর্ষার সময় হারিয়ে ফেলেছেন, আর কেনা হয়নি। ম্যানেজার কায়েস মিয়ার কাছে ছাতা চাইলে কি সে ছাতা জোগাড় করে দেবে, নাকি বলবে স্যারের হুকুম ছাড়া ছাতা দিতে পারবো না। দরজায় টুকটুক করে টোকা পড়ল। শফিক এই ভঙ্গিতে দরজায় টোকা দেয়। সে কি এসেছে? জয়নাল সাহেবের বুকে ছড়াৎ করে একটা শব্দ হলো। তিনি মনের উত্তেজনা গোপন করে কোলের উপর ডিকশনারি নিতে নিতে বললেন, দরজা খোলা। কোলে ডিকশনারি নেওয়ার পেছনে কারণ হলো, যদি শফিক হয় তাহলে তার কথাবার্তার বলবেন ডিকশনারি পাতা উল্টাতে উল্টাতে, যেন ছেলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। সে দেখা করতে এলেও কিছু না, না এলেও কিছু না। বাবা কেমন আছো? ভালো, বস। তিনি আর চোখে ছেলের দিকে তাকাচ্ছেন। ছেলে কোথায় বসে এটা দেখার বিষয় আছে। সে চেয়ারে বসতে পারে, তাহলে বাবার কাছ থেকে অনেকটা দূরে বসা হয়। আবার বাবার কাছে খাটেও বসতে পারে। তার ধারণা ছেলে বাবার কাছাকাছি বসবে। দেখা যাক অনুমান সত্য হয় কিনা। শফিক এসে খাটে বসলো। তিনি ডিকশনারির পাতা উল্টাতে উল্টাতে বললেন, বৌমার শরীর কেমন? ভালো। নিশো? সেও ভালো। টিফিন ক্যারিয়ারে করে কি এনেছিস? মীরা সকালবেলা খিচুড়ি মাংস রান্না করেছিল, তোমার জন্য নিয়ে এসেছি। বাবা তুমি নাস্তা করে ফেলেছো? এত বেলা পর্যন্ত কি না খেয়ে থাকবো নাকি? দুপুরে খেও, কাউকে বললে গরম করে দেবে না? দেবে। বাসি খাবার খেয়ে কোনো আরাম নেই। দেখ তো টেবিলের উপর একটা চামচ আছে নাকি, গরম গরম খাই। জয়নাল সাহেব খুবই আরাম করে খাচ্ছেন। হলের রান্নার স্বাদ তুলনাবিহীন। খেতে খেতেই তিনি লক্ষ্য করলেন, শফিক বালিশের নিচে কিছু টাকা রাখলো। এটা শফিকের স্বভাব। যতবারই সে আসে, বালিশের নিচে টাকা পয়সা রেখে যায়। গোপনে রাখে। সরাসরি বাবার হাতে টাকা দিতে তার লজ্জা লাগে। বালিশের নিচে শফিক কখন টাকা রাখে, যখন টাকা রাখে, তখন তিনি নিজেও এমন ভাব করেন যেন দেখতেই পাননি। তোর মার কোনো খবর আছে? মা ভালো আছেন। বাবা শোনো, আমি নতুন একটা চাকরি পেয়েছি। কি চাকরি? একজন বিশাল বড়লোকের পার্সোনাল ম্যানেজার। কাজটা কি? মাত্র তো জয়েন করেছি, এখনো বুঝতে পারছি না কাজটা কি। যে কাজই করবি মন দিয়ে করবি, কাজটা টিকবে কিনা বুঝতে পারছি না। যদি টেকে, বড় একটা বাসা ভাড়া করব, তোমাকে আর মাকে আমার সঙ্গে রাখবো। আমাদের চিন্তা করিস না, আগে ঋণ মুক্ত হ। ঋণ আছে না? আছে। পারলে তোর মার হাতে কিছু টাকা পয়সা দিস। আমারই দেওয়া উচিত, আমি তো আর পারছি না। টাকা থাকলে ওই মহিলার মেজাজ খুব ভালো থাকে। এমনিতে ঘ্যানঘ্যান স্বভাব। তুই তুচ্ছ বিশ্বাস নিয়ে ঘ্যানঘ্যান করার ইংরেজি কি বলতো দেখি? জানি না বাবা। বলিস কি, তুই না ইংরেজির ছাত্র? তুচ্ছ বিষয় নিয়ে ঘ্যানঘ্যান করার ইংরেজি হচ্ছে CARP। তুমি কি এখনো ডিকশনারি মুখস্থ করেই যাচ্ছ? অসুবিধা কি? শুধু শুধু ভারী একটা বই বাসায় মাথায় নিয়ে বসে থাকো। বাবা তুমি আর খেও না। সকালে নাস্তা খেয়ে এতটা খিচুড়ি খাওয়া ঠিক না, শরীর খারাপ করবে। বৌমার রান্নার হাত ভালো, তোর মার চেয়েও ভালো, খেয়ে মজা পেয়েছি। তোর মা আসলে রান্না বান্না কিছু জানেই না, ঘ্যান ঘ্যান করে কুল পায় না, রাঁধবে কখন?
বৌমাকে মনে করে বলিস, খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। বলবো। বৌমাকে সুখে রাখার চেষ্টা করবে। যে ব্যক্তি মাতা, স্ত্রী, কন্যা এই তিন শ্রেণীকে খুশি রাখে, আল্লাহ পাক তার জন্য তিনটা রহমতের দরজা খুলে দেন। শফিক বলল, বাবা আমি উঠি, আমাকে একটু নারায়ণগঞ্জ যেতে হবে। নারায়ণগঞ্জ কি জন্য? স্যার একটা কাজে পাঠাচ্ছেন, একজনকে কিছু ফলমূল দিয়ে আসতে হবে। একটু অপেক্ষা করো, টিফিন ক্যারিয়ার ধুয়ে দেই। খিচুড়ি সব খেয়ে ফেলেছো? হুম। তোমাকে ধুতে হবে না, পাশে নিয়ে ধুলেই হবে। ছেলে চলে যাচ্ছে। জয়নাল সাহেবের খুবই খারাপ লাগছে। ছেলের সঙ্গে আজ গল্পই হয়নি। কিছুক্ষণ থাকতে বলে অবশ্যই থাকবে, থাকতে বলা ঠিক হবে না। সে একটা কাজে যাচ্ছে, সবচেয়ে ভালো হয় ছেলের সঙ্গে নারায়ণগঞ্জ চলে যাওয়া, একসঙ্গে কিছুক্ষণ ঘুরঘুর করবেন। তাছাড়া নারায়ণগঞ্জ তার দেখাও হয়নি। নারায়ণগঞ্জ যাতা শহর না, বাংলার ডান্ডি। বাবুল, জি বাবা। নারায়ণগঞ্জ যাবে কিভাবে? বাসে। অফিস থেকে আমাকে একটা গাড়ি দিয়েছে। চিন্তা করছি তোর সঙ্গে নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসবো কিনা। নারায়ণগঞ্জ কখনো যাইনি। তুই তোর কাজ করলি, আমি গাড়িতে বসে থাকলাম। শফিক বলল, চলো, রেডি হয়ে নাও। রেডি তো আছি। তিনি ডিকশনারি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। শফিক বলল, তুমি ডিকশনারি নিচ্ছ কেন? তিনি বললেন, হাতের কাছে থাকলো, অসুবিধা কি? সময় অসময় চোখ বুলালাম। সবসময় চর্চার উপর থাকা দরকার। শফিকের বাবা ডিকশনারি নিয়ে যেতে চাচ্ছেন, এই জন্য শফিক কিছুটা ইতস্তত বোধ করছেন বোধহয়। কারণ তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কেন ডিকশনারি নিচ্ছ? শফিকের বাবা বললেন, হাতের কাছে থাকলো, অসুবিধা কি? সময় অসময় চোখ বুলালাম। সবসময় চর্চার উপর থাকা দরকার। গাড়িতে উঠে তার খুব ভালো লাগছে। তার মনে হচ্ছে জীবনটা আসলে সুন্দর এবং তিনি একজন সুখী মানুষ। রাস্তা ভর্তি মানুষজন, তাদের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। সবাই কেমন সুখী সুখী। বিশেষ করে ফুলওয়ালি মেয়েগুলোকে দেখে এরকম মনে হচ্ছে। তারা বেলি ফুল নিয়ে ছোটাছুটি করছে। সবাইকে কেমন ছোট ছোট এবং খুশি মনে হচ্ছে। কি সুন্দর করেই না বলছে, ফুল নেবেন? ফুল? একটা বেলি ফুলের মালা কিনলে খারাপ হয় না। শফিককে কি তিনি বলবেন একটা মালা কিনে দিতে? তার হাত খালি। বালিশের নিচে থেকে টাকাটা আনা হয়নি। শফিকের সামনে টাকা আনতে লজ্জা লাগলো বলে আনেননি। এখন মনে হচ্ছে টাকাটা থাকলে ভালো হতো। শূন্য পকেটে ঢাকার বাইরে যাওয়া ঠিক হচ্ছে না। অবশ্যই ছেলে সঙ্গে আছে। ছেলের সঙ্গে থাকা অনেক বড় ব্যাপার। ছেলে পাশে থাকলে বুকে হাতির বল থাকে। বাবুল, জি বাবা। পুলিশ সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে বলবি। শফিক অবাক হয়ে বলল, পুলিশ সংক্রান্ত সমস্যা হলে তোমাকে বলবো কেন? পুলিশের সঙ্গে তোমার কি? ঢাকা সাউথের পুলিশ কমিশনার আমার ছাত্র। তাই নাকি? জয়নাল সাহেব আনন্দিত গলায় বললেন, মজার ইতিহাস। গত পরশুদিন বিকেলবেলা সায়েন্স ল্যাবরেটরির সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার সামনে ঘ্যাস করে একটা পুলিশের গাড়ি থামলো। তাকিয়ে দেখি একজন পুলিশ অফিসার নামছেন। আশেপাশের সবাই তটস্থ। আমিও তাকিয়ে আছি। দেখি পুলিশ অফিসার এসে আমার সামনে দাঁড়ালো। তারপর কিছু বোঝার আগেই ঝুপ করে আমার পা ছুঁয়ে সালাম করলো। সালাম করতে করতেই বলল, স্যার, আমি আপনার ছাত্র। আমি বললাম, কেমন আছো বাবা? সে বলল, স্যার গাড়িতে ওঠেন, আমি আপনাকে বাসায় নিয়ে যাব। আমার স্ত্রীকে আপনার কথা বলেছি। সে বিশ্বাসই করে না কেউ পুরো ডিকশনারি মুখস্থ করতে পারে। আজ প্রমাণ হয়ে যাবে। গিয়েছিলে বাসায়? হ্যাঁ। তার স্ত্রীর নাম কেয়া। ঢাকা ইউনিভার্সিটিতে জিওগ্রাফিতে মাস্টার্স করছে। তাদের একটাই ছেলে। ছেলের নাম টগর। সানবিম নামে একটা ইংরেজি স্কুলে 3rd গ্রেডে পড়ে। খুব ভালো ছাত্র, প্রতিবার ফার্স্ট হয়। শুধু এইবার 3rd হয়েছে। পরীক্ষার আগে আগে জ্বর হয়েছে বলে রেজাল্ট ভালো হয়নি। তুমি দেখি বাড়ির সব খবর নিয়ে চলে এসেছো। অনেকক্ষণ ছিলাম, রাতে খেয়ে এসেছি। কেয়ার রান্নার হাত ভালো, বেশ ভালো। ইংরেজি পরীক্ষা দাওনি? দিয়েছি। কেয়া আর তার স্বামী দুজনেই ইংরেজি ডিকশনারি নিয়ে বসেছিল। কোন শব্দ মিস করেছো? আরে না, মিস করবো কেন? এর মধ্যে টগরও একটা শব্দ জিজ্ঞেস করলো, ভায়োলেট। আমি ভাবলাম এই শব্দটার মানে জানি না। এই কথা এমন একটা ভাব করলাম।
টগর খুবই খুশি হয়েছে যে আমাকে আটকাতে পেরেছি। শফিক হাসতে হাসতে বলল, বাবা তুমি সুখেই আছো? জয়নাল সাহেব আনন্দিত গলায় বললেন, পথে যদি গাড়ি ট্রাফিক সিগন্যালে থামে আর কোনো ফুলওয়ালি পাওয়া যায়, তাহলে একটি বেলি ফুলের মালা কিনে দিস তো। মালা দিয়ে কি করবে? কিনলাম আর কি। নবীজির হাদিস মনে আছে না, জোটে যদি একটু সধি খাদ্য কিনিয়ে ক্ষুদার লাগি, দু পয়সা জোটে যদি কভু ফুল কিনে নিও হে অনুরাগী। শফিক গাড়ি থামিয়ে 4টা ফুলের মালা কিনলো। একতলা বাড়ি, বাড়ির সামনে ফুলের বাগান। বাগানের যত্ন নেওয়া হয় এটা বোঝা যাচ্ছে। বাড়ির সামনে গোল বারান্দার মতো আছে, সেখানে সিলিং থেকে ফুলের টব ঝুলিয়ে দেওয়া হয়েছে। বারান্দায় বেতের চেয়ার পাতা, সব মিলিয়ে কেমন একটা সুখী সুখী ভাব আছে। যে মহিলা দরজা খুললেন তার মুখও সুখী সুখী। মোটা সোটা একজন মহিলা, মাথার চুল লালচে, মনে হয় মেহেন্দি দিয়ে রং করেছেন। মুখ ভর্তি পান। এই বয়সেও ভদ্রমহিলা যথেষ্টই রূপবতী। পাতলা ঠোঁট, বড় বড় চোখ মুখ গোলাকার, যেন কম্পাস দিয়ে মুখ আঁকা হয়েছে। শফিক বলল, ম্যাডাম আমার নাম শফিক, শফিকুল করিম। আমি মবিনুর রহমান সাহেবের পিএ। স্যার আপনার জন্য কিছু ফল পাঠিয়েছেন। আমার জন্য পাঠিয়েছেন এটা এত নিশ্চিত হয়ে বলছেন কিভাবে? আপনি যারা আমাকে চেনেন না, আমার ছবি যার দেখারও কথা নয়। আপনি আমার কোনো ছবি দেখেননি, আপনার স্যারের কাছে আমার কোনো ছবি নেই। আসুন ভেতরে আসুন। শফিক বসার ঘরে ঢুকলো। জুতা খুলে আসুন। কাউকে জুতা খুলে ঘরে ঢুকতে বলা খুবই অভদ্রতা। এই অভদ্রতা বাধ্য হয়েই করছি। শফিক বসার ঘরে ঢুকে মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর করেই না ঘরটা সাজানো। মেঝেতে শীতল পাটি বেছানো, সোফা নেই, কুশনের উপর বসার ব্যবস্থা। প্রতিটি কুশন সাদা ওয়ার দেওয়া, সেখানে সূচির কাজ আছে, নীল সুতায় করা নকশা। দেয়ালে বাঁশের ফ্রেমে জল রঙের সুন্দর ছবি। ভদ্রমহিলা শফিকের দিকে তাকিয়ে বললেন, ঘরে ঢুকলে শান্তি শান্তি ভাব হয় না? জি হয়, আমার কিন্তু হয় না। ঘর সাজানোর শখ আমার মেয়ের, আমার না। বসুন। আমি ছাত্র পড়িয়ে কুল পাই না, ঘর সাজাবো কি? শফিক বসলো। ভদ্রমহিলা শফিকের সামনে বসতে বসতে বললেন, আমাকে ফল পাঠানো খুবই হাস্যকর ব্যাপার। আমি ফল খাই না। যে কোনো ফল খেলেই আমার অ্যাসিডিটি হয়। আমার মেয়েও খায় না। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যে পাঠাবো সেটাও সম্ভব না। আমার লোকবল নেই। একটা মেয়ে নিয়ে সংসার। আপনি যদি ঠিকানা লিখে দেন তাহলে আমি আপনার আত্মীয় স্বজনদের বাসায় পৌঁছে দেব। আমার সঙ্গে গাড়ি আছে। আপনাকে ফল নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে না। ম্যাডাম আমার কোনো অসুবিধা নেই। আপনার অসুবিধা না থাকতে পারে, আমার আছে। ম্যাডাম আমাকে তুমি করে বলবেন। তুমি করে বলবো কেন? রায়লা প্রশ্নটা এমন কঠিন ভাবে করলেন যে শফিক হকচকিয়ে গেল। মহিলা তাকিয়ে আছেন এক দৃষ্টিতে, যেন প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত দৃষ্টি ফেরাবেন না। আপনার নাম শফিক তাই না? জি ম্যাডাম। আপনি আমার প্রতি অতি বিনয় দেখাচ্ছেন তার কারণ আপনার স্যার আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। এই থেকে আপনার ধারণা হয়েছে আমি বিশেষ কেউ। আসলে কিন্তু তা না। কাজেই প্রতি সেকেন্ডে একবার করে ম্যাডাম ডাকা বন্ধ। জি আচ্ছা, কি ডাকবো? কিছু কি ডাকতেই হবে? মহিলা আবারও আগের মতো কঠিন চোখে তাকিয়ে আছেন। শফিক অস্বস্তি বোধ করছেন। হঠাৎ করেই মহিলার চোখের দৃষ্টি কোমল হলো। তিনি বললেন, গাড়িতে একজন বুড়ো মতো ভদ্রলোক বসে আছেন। উনি কে? আমার বাবা আমার সঙ্গে এসেছেন। তাকে গাড়িতে বসিয়ে রেখেছেন কেন? নিয়ে আসুন, আমি চা বানাচ্ছি, চা খাবেন। ম্যাডাম আমি চা খাবো না। চা না খেলে অন্য কিছু খাবেন? আপনি কি জানেন আপনার স্যারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল? জানি। সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে, গিনেস বুকে ওঠার মতো ব্যাপার। আমার বিবাহিত জীবন ছিল 1.5 ঘন্টার। স্যার কিন্তু বলেছেন 7 ঘন্টা। উনি তাই বলেছেন? জি। রাত 1টা 10-এ বিয়ে হয়েছিল, ভোর 8টা 10-এ বিয়ে ভেঙে যায়। তাহলে তো বেশ দীর্ঘস্থায়ী বিয়ে, গিনেস বুকে ওঠার মতো না। ভদ্রমহিলা হাসছেন। হাসলে সব মানুষকে সুন্দর লাগে, এই মহিলাকে অনেক বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে এই মহিলা দূরের কেউ না, কাছের একজন। শফিক বলল, ম্যাডাম আমি কি আমার বাবাকে নিয়ে আসবো? অবশ্যই। এখন বাজে দুপুর 1:30।
দুপুরবেলায় অতিথিকে আমি শুধু চা খাইয়ে বিদায় করব এটা ভাবার কোনো কারণ নেই। দুপুরবেলা আপনারা দুজন আমাদের সঙ্গে খাবেন, আয়োজন খুবই সামান্য, তাতে কি। ফেরার পথে জয়নাল সাহেব ছেলের পাশে বসলো না, ড্রাইভারের পাশে বসলেন। ড্রাইভারের পাশের সিটটা বসার জন্য সবচেয়ে ভালো, পা ছড়িয়ে বসা যায়, সামনের দৃশ্য দেখা যায়। ছেলের সঙ্গে না বসার পেছনে আরেকটি কারণ আছে, ছেলে হয়তো সিগারেট খাবে, বাবা পাশে বসলে সেটা সম্ভব না। সিগারেট টানতে টানতে ভ্রমণের মজাই আলাদা, সেই মজা থেকে ছেলেকে বঞ্চিত করা ঠিক না। একজন আদর্শ পিতার উচিত তার ছেলে মেয়ের প্রতিটি খুঁটিনাটির দিকে লক্ষ্য রাখা। তিনি তা পারছেন না, কারণ তিনি কোনো আদর্শ পিতা না। আদর্শ পুত্র হওয়া সহজ, আদর্শ পিতা হওয়া সহজ না। তিনি ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, ড্রাইভার সাহেব আপনার নাম কি? ড্রাইভার বলল, স্যার আমার নাম রঞ্জু। দুপুরে খাওয়া ঠিক মতো করেছে? জি স্যার। খাওয়া ভালো ছিল না? জি ছিল। বেগুন ভাজি ভালো ছিল না? জি। বেগুনের ইংরেজি হলো ব্রিঞ্জাল। বাচ্চা কাচ্চারা সবজির ইংরেজি কম জানে। আলুর ইংরেজি সবাই বলতে পারবে, পটেটো, কারণ আলু তারা খায়, সবজি খায় না, এই জন্য সবজির ইংরেজি তারা জানে না। বেগুনের ইংরেজি বলতে পারবে না, পটলের ইংরেজিও না। বুঝতে পারছেন? জি স্যার। ঢেঁড়সের ইংরেজি বাচ্চারা বলবে লেডিস ফিঙ্গার, মেয়ে মানুষের আঙুল। এটাও ঠিক না, ঢেঁড়সের ইংরেজি হলো ওকরা। আপনার ছেলে মেয়ে আছে? স্যার একটা ছেলে। ইংরেজি কেমন জানে? জানি না স্যার, আমি মূর্খ মানুষ, কিভাবে জানবো? একদিন নিয়ে আসবেন আমার কাছে, আমি টেস্ট করে দেখব। স্যার আপনার অনেক মেহেরবানি। আপনার গাড়িতে গান বাজানোর ব্যবস্থা আছে? জি স্যার আছে। গান দিয়ে দেন, গান শুনতে শুনতে চাই। কি গান দেব স্যার? আপনার যেটা ইচ্ছা দেন। ড্রাইভার গান ছেড়ে দিল। জেনারেল সাহেব গানের তালে মাথা দুলাতে দুলাতে লাগলেন। তার কাছে মনে হচ্ছে এই জায়গাতে তার মতো সুখী আর কেউ নেই। গানের কথাগুলো তার কাছে ভালো লাগছে, কি সুন্দর কথা। এক যে ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। জয়নাল সাহেবের মনে হলো তিনি চোখের সামনে ভাটি অঞ্চলের সোনার কন্যাকে দেখতে পাচ্ছেন, যার কেশ মেঘবরণ। সোনার কন্যার সঙ্গে তিনি তার পুত্রবধূ মীরার আশ্চর্য সাদৃশ্য লক্ষ্য করলেন। মমিনুর রহমান শফিকের হাতের দিকে তাকিয়ে আছেন, একবারও চোখের দৃষ্টি সরাচ্ছেন না। মাঝে মাঝে সামনে ঝুঁকে আসছেন, আবার সরে যাচ্ছেন। রকিং চেয়ারে বসে থাকার কারণেই তিনি যা করেন আর কি। অথচ এখন কিন্তু তিনি রকিং চেয়ারে বেশি নেই, তিনি বসে আছে তার শোবার ঘরে মেঝের কার্পেটে, শফিক বসে আছে তার সামনে। এই ঘরে আছে প্রথম ঢুকলো। বড় সাহেবের শোবার ঘর হিসেবে এই ঘরটা ছোট, বেশ ছোট। তার চেয়ে বড় কথা এখানে কোনো খাট নেই, আসবাবপত্র নেই, ওয়াল টু ওয়াল কার্পেট আছে। ঘরের এক কোনায় বালিশ, বালিশ এবং কম্বল দেখা যাচ্ছে। বড় সাহেব সম্ভবত সেখানে ঘুমান। হয়তো তিনি খাটে ঘুমোতে পারেন না, হয়তো ডাক্তার বলে দিয়েছে মেঝেতে ঘুমোতে, কিংবা তিনি নিজেই হয়তো শখ করে মেঝেতে শুয়ে থাকেন। বড় মানুষরা বিচিত্র কর্মকাণ্ড করতে ভালোবাসেন। বাবুল? জি স্যার। লায়লা তোমাকে দুপুরে ভাত খাইয়েছে? জি স্যার। মেনুতে কি ছিল বলো? বেগুন ভাজি, মুরগির মাংসের ঝোল। ডাল ছিল না? ডাল ছিল স্যার। ডালের কথা বাদ দিলে কেন? আমার কাছে যখন কোনো বিষয় রিপোর্ট করবে তখন কোনো কিছুই বাদ দেবে না। কি ডাল ছিল? মসুর ডাল না মুগ ডাল? মুগ ডাল। মুরগির ঝোলে কি অন্য কোনো তরকারি ছিল? পেঁপে ছিল, আলুর মতো গোল করে কাটা পেঁপে। ভালো মতো চিন্তা করে দেখো, কোনো ডিটেল কি বাদ পড়ে গেছে? জি না স্যার, সব বলা হয়েছে। জি স্যার। লেবু ছিল না? জি ছিল স্যার। লেবুর কথা তো বাদ দিলে, চিন্তা করে দেখো তো আর কিছু বাদ গেছে কিনা। জি না স্যার। একটা ব্যাপার বাদ দিয়ে গেছো, তোমার বাবা তোমার সাথে ছিলেন, এই কথাটা বলনি। শফিক হকচকিয়ে গেল। সে তার বাবাকে সঙ্গে নিয়ে গেছে এই তথ্য বড় সাহেব জানবেন সে ভাবেনি। তিনি কি রাগ করেছেন? তার মুখ দেখে সেরকম মনে হচ্ছে না, হাসি হাসি মুখ, চোখের দৃষ্টিও যদিও তীক্ষ্ণ। তোমার বাবা কি দুপুরে খাবার খেয়ে খুশি ছিলেন? জি স্যার, খুব খুশি ছিলেন। খাবারের আয়োজন তো তেমন কিছু না, তাহলে খুব খুশি কেন হলেন? আমার বাবা অল্পতেই খুশি হন, তাছাড়া ম্যাডাম খুব যত্ন করেছেন। খুব যত্ন করেছেন মানে কি? তোমরা যখন খাচ্ছিলে তখন পাথর দিয়ে বাতাস করেছেন? ম্যাডাম আন্তরিকভাবে গল্পগুজব করেছেন, বাবার সঙ্গে ঠাট্টা তামাশাও করেছিলেন, যারা আমরা তার খুবই পরিচিত।
কি ঠাট্টা তামাশা করেছিল বলো তো একটু শুনি? আমি বলতে পারবো না স্যার, যখন ঠাট্টা তামাশা করেছিলে